প্রশ্ন জাগে, এটি কি নিছকই সুশাসন নিয়ে কোনো স্বাভাবিক উদ্বেগ, নাকি পরিসংখ্যানের চমক দেখিয়ে একটি রাজনৈতিক কাঠামোর ওপর অনাস্থা তৈরির মাধ্যমে বিরাজনীতিকরণের পুরনো পথে হাঁটার নতুন ছক? এবার আসা যাক টিআইবির পরিসংখ্যানের মূল শুভঙ্করের ফাঁকির জায়গায়। আমাদের একটি মৌলিক সত্য কিছুতেই ভুলে গেলে চলবে না। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিবেদন ঘিরে রাজনৈতিক ও সুধী মহলে তুমুল আলোচনা চলছে। বিপুল জনপ্রত্যাশা নিয়ে নির্বাচিত নতুন বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 100 দিন পার হতে না হতেই সংস্থাটি একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান হাজির করেছে। নতুন সরকারের প্রথম 100 দিনে দেশে 605 জন মানুষ খুন হয়েছে। পরিসংখ্যানটিকে জনসম্মুখে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সদ্য নির্বাচিত সরকারের হাতেই দেশের রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নিশ্চিতভাবেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজে একজন মানুষের অপমৃত্যুও কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এই ধরনের প্রতিবেদনের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট ও সুদূর প্রসারী উদ্দেশ্য বিশ্লেষণ করলে যৌক্তিক কিছু প্রশ্ন সামনে চলে আসে। প্রশ্ন জাগে, এটি কি নিছকই সুশাসন নিয়ে কোনো স্বাভাবিক উদ্বেগ, নাকি পরিসংখ্যানের চমক দেখিয়ে একটি রাজনৈতিক কাঠামোর ওপর অনাস্থা তৈরির মাধ্যমে বিরাজনীতিকরণের পুরনো পথে হাঁটার নতুন ছক? এদেশের সচেতন নাগরিক মাত্রই জানেন, অতীত সরকারের দীর্ঘ 16 বছরের শাসনামলে টিআইবি দুর্নীতি বা অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ঠিকই, কিন্তু বিগত সরকারের পরপর 3টি প্রহসনের নির্বাচন শেষে সরকার গঠনের প্রথম 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ ধরনের কোনো অ্যালার্মিং খতিয়ান তারা জাতির সামনে তুলে ধরেনি। শুধু তাই নয়, বিগত স্বৈরাচার সরকারের পতনের পর গত বছরের রক্তাক্ত গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে সদ্য বিদায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদ জুড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে ছিল। দেশে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ মব সন্ত্রাস বা পিটিএ হত্যার মর্মান্তিক সব ঘটনা ঘটেছে। কারাগার থেকে শত শত দাগী আসামির জামিন হয়েছে। অন্তর্বর্তী সরকারের সেই সংকটকালে টিআইবি মাঝে মধ্যে বিবৃতি দিলেও তাদের বক্তব্যে বর্তমানের মতো এমন কোনো সুনির্দিষ্ট ও আগ্রাসী আক্রমণ ছিল না। অথচ লাখো মানুষের ত্যাগের বিনিময়ে ও জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত একটি সরকার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন রাষ্ট্র পরিচালনার কঠিন দায়িত্ব নিচ্ছে, ঠিক তখন পুরনো 100 দিনের মাপকাঠি ও পরিসংখ্যানের ফাঁদ নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। এবার আসা যাক টিআইবির পরিসংখ্যানের মূল শুভঙ্করের ফাঁকির জায়গায়। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই হাতে এমন একটি ভগ্ন প্রশাসন পেয়েছিল যেখানে পুলিশের মনোবল ছিল একেবারে তলানিতে। সেই বিধ্বস্ত কাঠামোর ওপর দাঁড়িয়ে রাতারাতি জাদুর কাঠির ছোঁয়ায় সবকিছু শতভাগ স্বাভাবিক করে ফেলা কোনো সিনেমার চিত্রনাট্যে সম্ভব হতে পারে, বাস্তবে নয়। বরং পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক ডেটা ঘাটলে দেখা যায়, গত 1 দশকের হিসেব অনুযায়ী দেশে বছরে গড়ে 3 থেকে 4,500 খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ পতিত স্বৈরাচারের প্রচণ্ড পরাক্রমশীল আমলেও দেশে গড়ে প্রতি 100 দিনে 8 শতাধিক মানুষ খুনের শিকার হতেন। সেই হিসেবে বর্তমান সরকারের প্রথম 100 দিনে 605টি খুনের ঘটনা অতীত গড়ের চেয়ে উল্লেখজনকভাবে কম। অতীত পরিসংখ্যান আড়ালে রেখে বর্তমান 100 দিনে যখন তা তুলনামূলকভাবে কমে এসেছে, তখন উন্নতির সেই ধারাকে স্বীকৃতি না দিয়ে উল্টো চরম ব্যর্থতার ঢাক বাজানো কতটা উদ্দেশ্য প্রণোদিত তা সহজেই অনুমেয়। গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার শেকড়গুলো খুঁজতে আমাদের খুব বেশি পেছনে যেতে হবে না। 2001 সালে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সুশীল সমাজের একাংশ ও এমন কিছু সংস্থা এভাবেই অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছিল। কিছু নির্দিষ্ট মিডিয়া ও এনজিও নির্ভর গোষ্ঠীর প্রচারণায় সে সময় সুচারুভাবে একটি বয়ান প্রতিষ্ঠিত করা হয়েছিল, যেন দেশের সকল সংকটের মূল কারণই রাজনীতি ও রাজনীতিকরা। তৎকালীন সেই কাঠামোগত প্রচারণার পরিণতি গোটা বাংলাদেশ দেখেছিল 2007 সালের 1/11 বা 1/11-এর এক অসাংবিধানিক ক্ষমতা দখলের মধ্য দিয়ে। দেশের রাজনীতিবিদদের খলনায়ক সাজিয়ে সামরিক ছত্রছায়ায় একদল আমলা ও এনজিও নির্ভর এলিট শ্রেণীকে ক্ষমতার কেন্দ্রে বসানোর সেই হাইব্রিড প্রকল্প আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। বর্তমানে টিআইবির এই খণ্ডিত প্রতিবেদন প্রকাশ সেই পুরনো বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকেই ইঙ্গিত করে কিনা সে সন্দেহ আজ তাই অমূলক নয়।
আমাদের একটি মৌলিক সত্য কিছুতেই ভুলে গেলে চলবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর শত ভুল, সীমাবদ্ধতা ও ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তাদের বিকল্প কোনো সুশীল সমাজ, বিদেশি ফান্ড নির্ভর এনজিও বা অসাংবিধানিক সরকার হতে পারে না। রাজনৈতিক নেতারা সরাসরি সমাজের তৃণমূল থেকে উঠে আসে, মানুষের সঙ্গে তাদের শেকড়ের সম্পর্ক থাকে এবং নির্বাচনের মাঠে তাদের জনতার কাঠগড়ায় দাঁড়ানোর দায়বদ্ধতা থাকে। অন্যদিকে এনজিও বা সুশীল প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি মূলত তাদের বিদেশি দাতাগোষ্ঠীর কাছে সীমাবদ্ধ। সমাজ সংস্কার বা সুশাসনের কথা তারা বলতেই পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার স্টিয়ারিং কোনোভাবেই তাদের হাতে শোভা পায় না। রাজনৈতিক শক্তিকে প্রশ্নবিদ্ধ করে তৃতীয় কোনো শক্তিকে ডেকে আনার ফল যে কতটা ভয়াবহ তা আমাদের ইতিহাস বারবার শিখিয়েছে। পূর্বাপর ডেটা গোপন করে কেবল একটি সদ্য নির্বাচিত সরকারের ওপর সম্পূর্ণ দায় চাপানোর এই কৌশলটির একমাত্র উদ্দেশ্য হতে পারে নতুন সরকার ও জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করা। বর্তমান সরকারকে এখন শুধু পরিসংখ্যানের জবাব দিলে চলবে না, বরং অত্যন্ত প্রজ্ঞা, কঠোরতা ও রাজনৈতিক দৃঢ়তার সঙ্গে এই সুশীল বয়ানের মায়াজাল ছিন্ন করতে হবে।